নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি শহীদ মিনারের ঠিক একদম পাদদেশে। এখানে যে মাঠ আছে এখানে জেলা থেকে হাজার হাজার চাকরি যাদের বাতিল হয়েছে সেই সমস্ত শিক্ষকরা এখানে কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু যোগ্য। মুখ্যমন্ত্রী আগামীকাল ইন্দোরে তাদের সাথে কথা বলবেন, দেখা করবেন, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এই নিয়ে তারা প্রেস কনফারেন্স করছেন। আপনাদেরকে প্রেস কনফারেন্সে তাদের বক্তব্য, তাদের যুক্তিগুলো সামনে রাখবো। আপনাদের জাস্ট আমি একটু দেখিয়ে দিই এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এবং তারপরে প্রেস কনফারেন্সে তারা কি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলো আপনাদের শুনে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে বিশাল লাইন। কালকে আগামীকাল ইন্দোরে ঢোকার জন্য যে পাস দেওয়া হচ্ছে সেই পাস নেওয়ার জন্য কিন্তু এখানে হাজারে হাজারে, আপনাদের জাস্ট ফুটেজটা একটু দেখ। এই হচ্ছে পরিস্থিতি। এখানে দেখতেই পাচ্ছেন বহু শিক্ষক তারা কিন্তু স্কুল ছেড়ে তারা এসছেন বিভিন্ন জেলা থেকে এবং এই মুহূর্তে আমার পেছনেই রয়েছে শহীদ মিনার এবং শহীদ মিনারে আপনারা এই মুহূর্তে অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না, লাইট চলছে তার ঠিক ওখানটায়। এবং এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স হচ্ছে এবং প্রেস কনফারেন্সে তারা কি কি বক্তব্য রেখেছেন, তাদের পক্ষের যে যুক্তিগুলো, মুখ্যমন্ত্রীর কাছে তারা কি দাবি করবেন, এগুলো কিন্তু তারা রেখেছেন। আপনাদের সামনে সেই সম্পূর্ণ বক্তব্য মন দিয়ে শুনবেন এবং যারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছেন সমাজ মাধ্যমে সেই বিভ্রান্তিগুলো দূর হবে আশা করি। এবং আগামীকাল মুখ্যমন্ত্রী কি তাদের ব্যবস্থা করেন তার দিকে তাকিয়ে আছে গোটা বাংলা। দেখুন এবং ব্যাপক 3 তারিখ, সেই 3 তারিখে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট প্রকাশিত হয়েছে সেই জাজমেন্ট আমাদের জীবন জীবিকার সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিণতির জায়গাটা প্রতিষ্ঠা করে দিয়েছে। আমাদের এটা আসলে একটা জাজমেন্ট নয়, এটা আসলে আমাদের কাছে একটা মৃত্যুর আলক্ষ্য। হাইকোর্টে আমাদের সঙ্গে অবিচার হয়েছিল, সেই সময় আমরা হাইকোর্টে পার্টি ছিলাম না। তারপর আমরা গিয়েছিলাম সুপ্রিম কোর্টে, যে সুপ্রিম কোর্টকে আমরা ন্যাচারাল জাস্টিস বলে জানি, যে সুপ্রিম কোর্ট মানুষ যখন সব জায়গার দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যায়। আমরাও সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আমরা যখন দেখে গিয়েছিলাম তখন আপনারা জানেন যে আপনারা পুরো জাজমেন্টের যে রেকর্ডিং সেগুলো আপনারাও শুনেছেন। সেখানে প্রথমে যে দাবি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে উঠে এসেছিল, আমরা জানি যে প্রথম চিফ জাস্টিস যিনি যার আমলে প্রথম আমাদের কেসটা উঠেছিলেন চন্দ্রচূড় মহাশয়, তিনি যখন উঠেছিলেন আমাদেরকে স্টে দিয়েছিলেন এবং তিনি অবজারভেশন রেখেছিলেন এবং তার যে দৃষ্টি সেই দৃষ্টি অনুযায়ী তিনি ভেবেছিলেন বা দেখেছিলেন এবং বুঝেছিলেন যে এই প্যানেলের মধ্যে একটা বড় অংশের টিচার, নন টিচিং স্টাফ আছে যারা আসলে যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আর একটা শ্রেণী আছে যারা আসলে অবৈধভাবে নিযুক্ত হয়েছে। এই দুটোর ভেদভাব, দুটোর যে পার্থক্য আছে সেই দৃষ্টিভঙ্গিটা বিচারকের থাকা উচিত ছিল এবং তিনি আমাদেরকে স্টে দিয়েছিলেন। এবং লাস্ট যে জাজমেন্ট তিনি পাস করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এই যে সেগ্রিগেশন, বাছাই, এই বাছাইয়ের ক্ষেত্রে একটা মডারেটিস যেটা সুপ্রিম কোর্ট তৈরি করে দেবে। কেন বলেছিলেন? কারণ বিগত দিনের কয়েকটা জাজমেন্ট আছে, আইন আছে, সেই আইন অনুযায়ী বলেছিলেন। কিন্তু আমরা 3 তারিখের যে শেষতম জাজমেন্ট সেখানে দেখলাম বিগত দিনের সমস্ত অবজারভেশন, সুপ্রিম কোর্টের সমস্ত যে এতদিনকার গবেষণা, সমস্ত আইন, সবকিছুকে পদদলিত করে একটা জাজমেন্ট এলো এবং সেই জাজমেন্টটা আমাদের মৃত্যুর যে আলেখ্য সেটা লিখে দিল। আপনারা যদি জাজমেন্টটা পড়েন তাহলে দেখবেন সেখানে সেই জাজমেন্টে স্পষ্ট দুটো ক্যাটাগরি ভাগ করা হয়েছে, একটা টেন্টেড এবং একটা নন টেন্টেড। সেখানে বলা হয়েছে যে কারা টেন্টেড, যারা টেন্টেড তারা কোনো পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বলা হয়েছে যে তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আর একটা অংশ যারা আনটেন্টেড তারা এজ রিল্যাক্সেশন পাবে এবং তাদের মধ্যে যদি কেউ পূর্বে কোনো চাকরি থেকে এসে থাকে তারা সেই চাকরিতে ফেরত যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সুপ্রিম কোর্ট এই অবজারভেশন তৈরি করলো যে দুটো ক্যাটাগরি আছে, সে বুঝতে পারলো, কিন্তু তারপরে সে কি করলো, সে জাজমেন্টটা এমন ভাবে দিল যে সমস্ত প্যানেলটা ক্যান্সেল। এবং প্যানেল ক্যান্সেলের লাস্টতম যে কারণ সেটা কি দেখালো, যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে অবৈধভাবে। অথচ আপনারা প্রত্যেককেই বিচার বিভাগের ভিতরে যখন কোর্ট রুমের ভিতরে আর্গুমেন্টগুলো হচ্ছিল সেই সময় সুপ্রিম কোর্ট আমাদের যে নিয়োগ অথরিটি তাকে প্রশ্ন করলো যে আপনারা কি চাইছেন, বললো সেগ্রিগেশন।
আমরা বলেছিলাম আমরা সেগ্রিগেশন চাই, যারা অবৈধ, যারা ঘুষ দিয়ে টাকা দিয়েছে তাদেরকে বের করে দিন, আমাদেরকে রাখুন। তার উপরে মানে আলোচনা শুরু হলো। কেউ একজন বলেছে, দুজন ব্যক্তি তুলেছিলেন আওয়াজ, নট কল ফর ভেরিফিকেশনের পক্ষ থেকে একজন লয়ার বলতে চেয়েছিলেন যে নিয়োগ প্রক্রিয়াটা ঠিকঠাক নয়। বিকাশ রঞ্জন বাবু বলতে চেয়েছিলেন নিয়োগ প্রক্রিয়া ঠিক নয়। চিফ জাস্টিস থামিয়েছিলেন, বললেন না এই বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন না, নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা উনি করতে দিলেন না, অথরিটিকেও বলতে দিলেন না, আমাদেরকেও ঠিকমতো বলতে দেননি। এবং সেই সব বলতে না দিয়ে তিনি লাস্টে জাজমেন্ট দিলেন সেই বিষয়ের উপর, যে বিষয়টা কোর্ট রুমে আলোচিতই হলো না। এবং তারপর কি করলেন, 26,000 শিক্ষক শিক্ষিকা এবং যে শিক্ষাকর্মীদের যে প্যানেল, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিলেন। তাদের মধ্যে যোগ্য থাকার সত্ত্বেও, যোগ্যের অবজারভেশন থাকার সত্ত্বেও, প্রতিষ্ঠিত সত্য থাকার সত্ত্বেও শেষ করে দিলেন। এটা কখনো কোনো জাজমেন্ট হতে পারে না। এই জাজমেন্টকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই জাজমেন্টটাকে আমরা মানছি না। কেন মানবো? দীর্ঘদিন ধরে একটা মিথ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কোর্টের জাজমেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না, আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না। কোন আইন? যে আইন দীর্ঘদিন ধরে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সেই যে আইন আমাকে ধ্বংস করার জন্য তৈরি হলো, সেই আইনকে আমরা মানতে পারলাম না। আমাদের উপায় নেই মানার, কারণ মৃত্যুর থেকে ভয়ের কিছু হতে পারে না। এই চাকরি শেষ হয়ে যায় আমাদের কাছে মৃত্যুর, এবং তারপরে যা করার আমরা করব। আপনারা এটাও জানেন, এই জাজমেন্টের পরে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং রাজ্য সরকার সবাই একটা কান্না কাঁদছেন, মরা কান্না। মানে আমার লাশের উপর দাঁড়িয়ে আমাকে নিয়ে একটা সিম্প্যাথি মার্কেটিং করছে। আমরা রাজ্য সরকারকে দেখলাম দিনের দিনে একটা প্রেস বিবৃতি দিল এবং আমাদেরকে ডাক দিল যে আপনারা ইন্ডোর স্টেডিয়ামে আসুন। আমরা যাব না? যাব, আমরা অবশ্যই যাব। রাজ্যের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন, আমরা যাব। কারণ আমার যে আজকে মৃত্যুটা দেখা মানে প্রতিষ্ঠিত হলো, সেই মৃত্যুর জন্য রাজ্য সরকার কম দায়ী নয়। কারণ প্রথম যে ঘটনাটা ঘটেছিল দুর্নীতির, সেই দুর্নীতিটা প্রতিষ্ঠান থেকে হয়েছে। আমাকে মানে খুন করার যে ষড়যন্ত্র, সেটা এখান থেকে তৈরি হয়েছিল। তাই সেখান থেকে বাঁচার রাস্তাটা আমরা তাদেরকে বলছি যে কিভাবে বাঁচাবেন আমাদেরকে, সেটা আপনি বুঝুন, আপনারা বুঝুন, আমাদের বোঝার দরকার নেই। কোন ফাঁক দিয়ে কিভাবে বাঁচাবেন, যারা আমরা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরকে বাঁচানোর দায়িত্বটা আপনাদের, সেইটাই বলতে আমরা যাব। আর আমরা দেখছি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সেখানেও আমরা দেখলাম যে তাদের যে নেতা, আজকেও দিলীপ ঘোষ বাবু একটা বক্তব্য রেখেছেন, বলেছেন না এই রায় ঠিক নেই, এই রায়টারও পুনর্বিবেচনা হওয়া দরকার। আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি মানে এই কেসটার সঙ্গে যুক্ত ছিলেন, মানে নেতা হওয়ার আগে, তৃণমূলের বিজেপির নেতা হওয়ার আগে, তিনিও বলছেন বাঁচানোর রাস্তা আছে। আবার আমরা সিপিএম কেও দেখলাম, তারাও বলছে এটা অন্যায় হয়েছে। সমাজের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং শাসক সবাইকে দেখছি, তারা বলছে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। এবং তাহলে অন্যায় হয়েছে এটা যদি সত্য হয়, তার মানে সবাই মেনে নিচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ঠিক হয়নি। এটা শুধু আমরা বলছি না, তারা প্রত্যেককে যখন বলছে এটা আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তার মানে সবাই জাজমেন্টের বিরুদ্ধেই বলছে। কোর্টের বিরুদ্ধে বলছি না, জাজমেন্টের বিরুদ্ধে বলছি। জাজমেন্টটা ঠিক নয়, কারণ যে বিষয়ের উপর আলোচনাই হলো না, সেই বিষয়টা দিয়ে কি করে হলো? আমরা দেখলাম আমাদের রাজ্যের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তাকে বসিয়ে সম্বিত পাত্র একটা বক্তব্য দিচ্ছেন যে মানে নাকি রাজ্যে রাজ্যে সিবিআই কে ঢুকতে দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি। সেই সিবিআই আমাদের ইনভেস্টিগেশন করেছিল, তার রিপোর্ট পেশ করেছে। সেই সিবিআই নথি, 4টে চার্জশিটে প্রত্যেকটা জায়গায় কারা দুর্নীতিবাজ, কারা টাকা দিয়ে চাকরি করেছে, তাদের বাড়ি কোথায়, কাকে টাকা দিয়েছে, পাই টু পাই লেখা আছে। তাহলে সেই সিবিআই যখন ঢুকলো, বিশ্লেষণ করলো, সুপ্রিম কোর্ট তার নথি জানলো কিন্তু মানলো না। আশ্চর্য ব্যাপার। তাহলে সিবিআই ইনভেস্টিগেশন প্রয়োজন কোথায়? সিবিআই এই প্রতিষ্ঠানটার কাজটা কি যদি তাকে মান্যতাই নাই দেওয়া হলো? আর তারপরে আবার তিনি বললেন, তার বক্তব্যেই বললেন যে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ, কারণ নিয়োগটাই ঠিক হয়নি। এই দুটো বিবৃতি তিনি আমাদের রাজ্যের
মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে বসিয়ে তিনি বলছেন, অথচ সেই বিষয়ের উপর বললেন যে বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে চর্চা হলো না, কোর্টরুমের ভিতরে আলোচনাই হলো না, আমার গলায় ফাঁসিটা দিয়ে দেওয়া হলো। কখনো বলছে সম্ভাব্য, এইটা মনে হয় এরা দুর্নীতির মধ্যে জড়িত আছে, মনে হয় এটা দুর্নীতির মধ্যে জড়িত নয়। এই মনে হয় সম্ভাব্য এর উপর কখনো জাজমেন্ট হয়, হতে পারে না। তারপরে এলো ওএমআর এর প্রসঙ্গ। ওএমআর গুলো পাওয়া যায়নি, মিরর ইমেজ পাওয়া যায়নি, আবার সব হার্ড কপি পাওয়া যায়নি, সেটা তার প্রভিশনে আছে, সেটা ল অনুযায়ী করেছে। আচ্ছা, ভুল করেছে, মিরর ইমেজ রাখুক না রাখুক, কি করুক, সে দায়িত্ব তো আমার নয়, সে দায়িত্ব তাদের। আমি বলতে চাইছি, যারা এই অবৈধ কার্যকলাপ করলো শাস্তি তারা পেল না, শাস্তি পেলাম আমরা। আমাদেরকে বলি দেওয়ার অধিকার কোন আইনের আছে? যখন আমি প্রমাণিত অবৈধ নয়, যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে বাদ দিলেন, তার সাথে আমাকেও বাদ দিলেন। এই অপ্রমাণিত অসত্যের জায়গায় সুপ্রিম কোর্টের মতো কোনো বেঞ্চ কোনোদিন জাজমেন্ট দিতে পারে কি? এই প্রশ্নটা আপনাদের মধ্যে দিয়ে আমি গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পাঠালাম, যারা এখনো আমাদের মনে করেন যে কোর্টের কাছে আমাদের শেষতম ভরসা, আমরাও তাই মনে করি। আমরা পেলাম না ন্যায় বিচার, ধ্বংস করা হলো আমাদেরকে। আর আমরা তো মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে যাবই, তিনিও বলছেন সিম্প্যাথি আছে, রাজনৈতিক দলগুলো বলছে সিম্প্যাথি, বাকি রাজনৈতিক দলগুলো বলছে সিম্প্যাথি আছে, বিরোধী দলনেতাও বলছে সিম্প্যাথি আছে, সিপিএমও বলছে সিম্প্যাথি আছে আমাদের প্রশ্নে। তার মানে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধিতা আছে, কিন্তু আমাদের প্রশ্নে তারা নাকি সবাই এক, সবাই সিম্প্যাথি আছে। তাহলে সেটা যদি সত্যি হয়, তাহলে আপনারা যদি সবাই মনে করেন আমাদের প্রশ্নে আপনাদের সিম্প্যাথি আছে, এ ওকে কাদা ছুঁড়ে ও ওকে দোষ দিয়ে এই ধান্দাবাজি আমরা চাইছি না। আমরা চাইছি আপনারা তাহলে বসুন, আপনারা বলছেন রাস্তা আছে, রাস্তা বের করুন। হ্যাঁ, রাস্তা আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টের পুনর্মূল্যায়নের জায়গা আছে, রিভিউ থেকে কিউরেটিভের ব্যবস্থা আছে, আমি ফিরে আসতে পারি। আমি বুক বাজিয়ে বলছি, আমরা প্রত্যেককে যাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয়েছে, যাদের রিপোর্ট দিয়েছে, আবার ইনভেস্টিগেশন করুন, আমার বাড়ির মাটি খুঁড়ুন, কোন জায়গায় আমাদের প্রত্যেকটা ডিগ্রি যাচাই করুন, কোথায় আমাদের অবৈধতার জায়গা আছে, আমাকে বের করে দিন যে আপনি এই জন্য অবৈধ। আমি মেনে নেব, এই জাজমেন্টটা আমি মাথা পেতে তখন নেব যখন প্রমাণ করতে পারবে যে আমাদের মধ্যে অবৈধতা আছে। যদি বললেন যে ওএমআর নেই, আচ্ছা ওএমআর না থাকলে কোন যুক্তিতে তাহলে বাদ দেওয়া যাবে? আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে বা এর আগে যে সমস্ত এসএসসি গুলো হয়েছে, তাদের কি এখনো নথি আছে? আর যদি নথি চাই, আর যদি নথি নেই, তাহলে পরে সবাই বাদ। নেই একেবারে কিন্তু নয়, এটা প্রথম এসএসসি, সবাই শুনে রাখুন, এটা হচ্ছে প্রথম এসএসসি যেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওএমআর প্রকাশিত হয়েছিল, মিরর ইমেজ প্রকাশিত হয়েছিল, সেটা কোর্টের এই রাখার পরে কেউ নতুন করে রাখবে না তো, এর ওপরে 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 রাখছো মোবাইলগুলো। দাদা রাখো তো ভাই, ওখানে রেখে দাও, রাখো না এখানে, পরে কেউ দিয়ে না, পরে কেউ দিয়ে না, আবার করছি এইখানে রাখ না। আচ্ছা শুরু করি, ক্ষমা চাইছি, এরকম একটা সমস্যা হলো। আস্তে 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 একটু আস্তে 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 দেখুন, আমাদের ওএমআর সিটটার জন্য বলা হলো, আমি বলছিলাম যে এই প্রথম পরীক্ষা যেখানে কোর্টের অর্ডার কপিতে হলেও সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এসএসসি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রথম প্রত্যেকটা ক্যান্ডিডেটের রিটেন একাডেমি এমনকি তার ইন্টারভিউ প্রত্যেকটা নাম্বার প্রকাশিত হয়েছে, যা এসএসসির ইতিহাসে বিরল দৃষ্টান্ত, হোক সেটা কোর্টের অর্ডারে। আমরা কে সবাই সেটা জানি। আর মিরর ইমেজ নেই, কিন্তু তার একটা আলাদা
কপি পাওয়া গিয়েছে, সেটার উপরে সিবিআই ইনভেস্টিগেশন করেছে, বলেছে এটার হ্যাশ ভ্যালু মিলছে, এটা ঠিক, শুধু সেটার উপরে এখনো মানে ফরেনসিক যে রিপোর্ট সেটা শুধু আসতে বাকি ছিল। তাহলে সাপ্লিমেন্টারি আর একটা জিনিস ছিল, সেটাকে সুপ্রিম কোর্ট অ্যানালিসিস করতে পারতো, মনে করলে আরো সেটা সঠিক কিনা সেটাকে ফরেনসিক রিপোর্ট দিয়ে প্রমাণ করতে পারতো, সেই সুযোগটাও সুপ্রিম কোর্ট দেয়নি। সুপ্রিম কোর্ট একজন মানুষকে মৃত্যুদণ্ড দিতে গেলে তার সম্পর্কে 1 বছর, 5 বছর, 6 বছর ধরে তাকে বিশ্লেষণ করে, আর এই মৃত্যুদণ্ড এতজন মানুষকে দেওয়া হলো, অবজারভেশনের প্রয়োজন মনে করলো না? হাতের সামনে এত উপকরণ ছিল, সেই উপকরণগুলোকে জোড়ার প্রয়োজন মনে করলো না? যতক্ষণ পর্যন্ত না ফরেনসিক রিপোর্ট, আরো অনেক উপায় আছে, কারণ টেকনোলজির জায়গা থেকে সেগুলোকে মেনে নেওয়ার মানে বিশ্লেষণ করার, পরীক্ষা নিরীক্ষা করার অনেক উপাদান ছিল, কিন্তু সেগুলো কোনো কিছুকেই কার্যকর না করে একেবারে হঠাৎ করে ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের কালকে জাজমেন্টের নোটিশ হলো, পরের দিন জাজমেন্ট হলো, যার জাজমেন্ট করলো, যে জাজমেন্ট করা হলো অসঙ্গতিপূর্ণ, চরম রকমের অসঙ্গতিপূর্ণ। আমরা অবশ্যই রিভিউতে যাব, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি, এমনকি সরকারকেও বলছি, সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেক জনাকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না, আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে, আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। ফাঁকা কথার কারসাজিতে আমরা কারো মন গোলাতে দেব না। বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে, নিজেদেরকে মারতে রাজি আছি, কারণ আমরা মরেই গিয়েছি। এটা আমরা বারবার বলে দিলাম, এটা আমরা বলেই চললাম, এটা কিন্তু কাউকে ছাড়াবো না। আর একটা জিনিস শুনে রাখুন, যাদের জন্য আর একটা কথা বলি, লাস্ট কথা আমার, আপনারা জানেন এসএসসি চেয়ারম্যান যে সময় আমাদের পরীক্ষা ছিল, সুবীরেশ ভট্টাচার্য, তাকে মুক্তি দেওয়া হলো, কিছুদিন আগে বেল দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে বের করা হলো, আমরা যোগ্য, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আমাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, আমাদেরকে বের করা হলো, আর তাকে আবার আমাদেরকে বের করে তাকে আবার নতুন করে জেল থেকে বের করা হলো। মানে তুমি সাধু, আমরাই বোধহয় চোর, আমরাই বোধহয় শেষ হলাম। হ্যাঁ, আর শুধু তাই নয়, আপনারা দেখছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা আমাকে কি দিল, একজন জাজের ঘর থেকে টাকা বেরোলে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, আর আমার বিরুদ্ধে যা সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারলো না, আমাকে কুরবানি করে দেওয়া হলো। বাহ, দারুণ বিচার ব্যবস্থা, আর আমাকে সেটাকে মেনে নিতে হবে। আমরা সরকারকে মানছি না, আমরা বিরোধীদেরকে মানছি না, আমরা সবাইকে মানবো। তখন আপনারা বসুন, আমার রাস্তা, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিন, এটা আমরা বলতে চাইলাম। আর লাস্ট বলছি, আমরা কালকে যাচ্ছি, আমরা গিয়ে আমরা শুধু এটাই বলতে চাইছি যে আমরা দেখেছি, মুখ্যমন্ত্রীকে দেখেছি, তার আধিকারিক বা তার কোন নেতা মন্ত্রীর উপর আক্রমণ হলে রাতারাতি তিনি যে প্রতিক্রিয়া সৃষ্টি করেন, আমার ন্যায় বিচারের জন্য তাকে সেই প্রতিক্রিয়া দেখাতে হবে। তিনি কোথায়, কিভাবে, কোন রাস্তা বের করবেন, তার কাছে ল সেল আছে, তার কাছে অনেক আইপিএস আইএস অফিসার আছে, তিনি বার করুক সূত্র। আমার চাকরি ফেরত চাই, আমার চাকরির মধ্যে কোনো অবৈধতা নেই, আমি কোন নেতাকে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, যারা চাকরি পেয়েছে তাদের ইতিহাস বের করা হয়েছে সিবিআইয়ের দ্বারা। আর সুপ্রিম কোর্টেরও পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ন্যাচারাল জাস্টিস, আপনাদের যে চরিত্র এতদিন ধরে মানুষ দেখে এসছে, সেই চরিত্রের জায়গাটা আপনারা বদল করবেন না। মানুষ যেন এটা না ভাবে যে সত্যি সত্যি আর কোথাও ন্যায়ের জায়গা বেঁচে নেই, সব ন্যায়ের জায়গা শেষ হয়ে গেছে, এটা যেন না মনে করে, এটুকুই আমি বলবো। আগামীকাল কি আশা নিয়ে যাবেন, কি জানাবেন মুখ্যমন্ত্রীর কাছে, কি প্রশ্ন থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, কি কালকে যাওয়া এবং কালকে আপনাদের পদক্ষেপ কি এবং কি পরিকল্পনা? আচ্ছা, আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে অবশ্যই যাব, কারণ তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা রাজ্যের সরকারের কর্মচারী। এতদিন ধরে যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে আমরা স্যালারি পেয়ে আসছি, সম্মানের সাথে চাকরি করছিলাম, কিন্তু হঠাৎ করে হাইকোর্টের রায়ে এবং সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হলো। কারণ এই চাকরি হারানো মানে আমাদের জীবন জীবিকা হারানো, আমাদের জীবনে মৃত্যুদণ্ডের শামিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আগামীকাল যাব শুধুমাত্র এই আশায় এবং এই দাবিতে যে কোনো মূল্যে আপনি কি করবেন আমরা জানি না,
কিভাবে করবেন আমরা জানি না। আমরা চাই যে চাকরিতে এতদিন ধরে আমরা যোগ্যতার নিরীক্ষে বহাল ছিলাম, স্যালারি পেয়ে এসেছি, সেই চাকরি যেন বহাল থাকে এবং আমরা আজীবন 60 বছর অবধি সসম্মানে যেন চাকরি করতে পারি। সেটা যে মূল্যে পারবেন, যেভাবে পারবেন, আপনাকে আমাদেরকে আদায় করে দিতেই হবে। এই একটাই দাবি থাকবে আমাদের আগামীকাল। আমরা এটা শুনছি যে আগামীকাল নাকি অযোগ্যরা ওখানে ঢোকার চান্স পেতে পারে, কিন্তু আমরা পাস দিচ্ছি, আমরা ভেরিফাই করছি, তারপরেও যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিং এর ভেতর, আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব। আমরা কোনোভাবেই চাই না যে এতদিন ধরে যে কাহিনীগুলো বলে আসা হয়েছে 26,000-এর চাকরি বাঁচাবো, 26,000-এর চাকরি বাঁচাবো, এই করতে গিয়ে আজকে কিন্তু আমাদের এই 19,000-এর কাছাকাছি যে সংখ্যাটা, তাদের চাকরিটা হারাতে হলো। আজকে যদি প্রথম থেকেই যারা অবৈধ, যাদের এই চিহ্নিত টেন্টেড, তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো, তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না। তাহলে এর পেছনে যাদের দুর্নীতি দায়ী, সেই রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে বাঁচানোর। এবং তার সাথে সাথে এই যে বিরোধী দলগুলো, যত ধরনের দল আছে, তারা হয়তো আমাদেরকে নিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে, তারা হয়তো চাইবে ফায়দা তোলার, কিন্তু তারা তো সিম্প্যাথি দেখাচ্ছে। সবাই মিলেই তো বলছে হাইকোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্টটা সঠিক হয়নি, এরকম একটা বিচার করা উচিত হয়নি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আর একটা দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, এবং এই দাবিটা আপামর সমস্ত জনগণ এবং বিরোধী দলগুলোর কাছে। আপনারা একসঙ্গে বসুন, সর্বদলীয় বৈঠক করুন, ভুলে যান নিজেদের ইগো, ভুলে যান সবকিছু। সামাজিক স্বার্থে, শিক্ষার স্বার্থে, রাজ্যকে যদি ভালোবাসেন, শিক্ষা ব্যবস্থার স্বার্থে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই টিচারগুলো এবং নন টিচিং স্টাফগুলো, যারা এতদিন ধরে পড়াশোনা করে যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছে, যারা পড়িয়ে আসছে সসম্মানে, তাদেরকে বাঁচান। যদি এটা না করতে পারেন, সামাজিক অবক্ষয় হবে, ভয়ঙ্কর ধরনের আন্দোলন হবে, তীব্রতর প্রতিবাদ হবে, চরমপন্থী আন্দোলন হবে। এটুকু বলে রাখছি, যদি আমাদের স্বার্থ সুরক্ষিত না থাকে, যদি আমরা আমাদের যোগ্য এবং ন্যায্য অধিকার ফিরে না পাই, তাহলে কিন্তু আজকে আপনারা দেখেছেন আমাদের টিচাররা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট করছে। এই দায় কে নেবে? কে নেবে? যারা এই রায়কে সমর্থন করছে তারা নেবে, নাকি যাদের দুর্নীতির জন্য আজকে এই অবস্থা তারা নেবে? এই সংখ্যাটা যে বাড়বে না তার কি গ্যারান্টি? আমাদের টিচাররা সবাই মানসিকভাবে বিপর্যস্ত, প্রতিনিয়ত এটাই বলছে মরে যাব, মরে যাব, মরে যাব। আমি তাদেরকে বলতে চাই, কাদের জন্য মরবেন? আগে নিজে মরার আগে বাঁচার রাস্তাটা খুঁজে বার করুন। চরমপন্থী আন্দোলন হবে যদি কোনো রাস্তা কেউ বার করে না দেয়, আর নিজেকে মারার কথা ভাববেন না। তবে এটুকু ঠিক, যদি এই সুইসাইডাল অ্যাটেম্প শুরু হয়, এই এতগুলো যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী সবাই কিন্তু গণ আত্মহত্যা করব আমরা। এবং চরম হুঁশিয়ারি, আমরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, দেশের প্রধানমন্ত্রী, মানবাধিকার কমিশন, সবার কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো গণহারে। আমরা চাইছি যেন যে কোনো মূল্যে আমাদের স্বার্থ সুরক্ষা থাকে। এটুকু আবার বলছি যে রায়টা এটাই হলে ভালো হতো যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য বঞ্চিত রাস্তায় বসে আছে তাদেরকে নিয়োগ করে আজকে আমাদের যোগ্যদেরকে স্কুলে বহাল রাখতো। গোটা ভারতবাসী, গোটা রাজ্যবাসী, সকল শুভাকাঙ্ক্ষীরা তারা হাততালি দিত, তারা এই স্বার্থ সুরক্ষিত হয়েছে, সামাজিক স্বার্থ রক্ষা হয়েছে এটা মানত। শিক্ষার স্বার্থে এটা হলেই হয়তো ভালো হতো। কখনো পরীক্ষায় বসার কথা বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে যে আপনাদের অস্থায়ীভাবে যদি কিছু নিয়োগ করা হয়। অস্থায়ী দেখুন, আমরা কখনোই, দেখুন, কোন যদি এরকম আমাদের কাছে বলা হয় যে একটা টাকা দিয়ে দেওয়া হবে কোন কাজের পরিবর্তে, কিন্তু এই চাকরিতে আর থাকতে পারবেন না, স্যালারি দিতে পারবো না যেভাবে সবাইকে দেওয়া হয়, আমরা মানবো না, মানবো না, মানবো না। আমরা যে চাকরিতে আছি সেই চাকরিতেই থাকবো এবং সসম্মানে থাকবো। আমরা কোনো পরীক্ষা দেব না, কারণ রিটেন এক্সাম একবার দিয়েছি। সরকারি চাকরির জন্য কিভাবে খাটতে হয় আমরা জানি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কথা বাদ দিন, আমরা তো পাইনি। তাহলে আজকে চাকরিতে পেয়েছি যথেষ্ট খাটনি করে, পড়াশোনা করে, আবার 10 বছর পর আমি আবার পরীক্ষা দেব,
পরীক্ষা দিতে আমাদের আপত্তি নেই, কিন্তু এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারবো না। আপনি এমনি পরীক্ষা নেবেন 1000 বার নিন, কিন্তু এই চাকরিতে বহাল থাকতে গেলে পরীক্ষা দিতে হবে, এটা মানি না। কারণ আমরা চাই যে আপনি রিপ্যানেল করতে পারেন, আপনি এই একই নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং করাতে পারেন, কিন্তু নতুন করে পরীক্ষা দিতে হবে, আবার সমস্ত ক্যান্ডিডেটকে আনবেন, আমার স্যালারি বন্ধ হয়ে যাবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই যতগুলো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে, এটার কি গ্যারান্টি যে এর মধ্যে সবাই চাকরি পাবে? কেউ যদি না পায় তার দায় কে নেবে? তার জীবন জীবিকার দায়িত্ব কে নেবে? এটা কখনো হতে পারে না। আমি শুধু একটা কথাই বলবো, একটা কথাই, আমাদের সবার চাকরি বাঁচবে। একটা কাজ করতে হবে রাজ্য সরকারকে, মাটির তলায় যেখানে উনি মিরর ইমেজটা লুকিয়ে রেখেছেন সেই মিরর ইমেজটা বার করে উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন। আজকে 2014 সালের আপার প্রাইমারি পরীক্ষা, তার মিরর ইমেজ সুরক্ষিত থাকে এসএসসি সার্ভারে। আর কোন জাদু বলে 2016 সালের এসএলএসটি পরীক্ষার মিরর ইমেজ এসএসসি সার্ভারে থাকে না? সেই মিরর ইমেজ উনি যেখান থেকে হোক, মাটি খুঁড়ে হোক, উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটের চাকরি বাঁচবে। একটাই আবেদন, এই আবেদনটা উনি রক্ষা করুন। আমি একটি কথা বলতে চাই, আমি ধীতিশ মণ্ডল। আমি একটি উদাহরণ দিয়ে একটা কথা শুরু করব। বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় কলকাতার ফুটপাতে বাস করতেন। তিনি মারা যাবার পর তার বুকের উপরে বিশাল ফুলের পাহাড় হয়েছিল। তাই দেখে সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় কবিতা লিখেছিলেন পাথরের ফুল। কবিতার নাম পাথরের ফুল, একবার পড়ে দেখবেন। বুকের উপরে জমে থাকা ওগুলো এক একটা পাথর ফুল নয়। তাই আজকের আমাদের চাকরি হারা হয়ে যাবার পর প্রথম দেখছিস এই রাজ্য সরকার, সে প্রথম বলছে বিশাল বড় ভুল হয়েছে, বিশাল বড় ভুল হয়েছে, বিশাল বড় রায় ভুল। হ্যাঁ, রায় তো ভুল হয়েছে, কিন্তু এই ভুলটা প্রথম করেছে কারা? দ্বিতীয় কথা বলছে, এই মরা কান্না। এখন দেখছি বিরোধী সব দল বলছে একটাই কথা বলছে, বিখ্যাত দলনেতা বিরোধী সে বলছেন 26 সালে ক্ষমতায় আসলে আমরা আমাদের কথা ভাববে। আমি যখন 26 সালে মরে যাব, আমার মেয়ে যখন স্কুলে ভর্তি করে যখন তাকে স্কুলে পাঠাতে পারছি না, আমার মা যখন বাড়িতে বসে আছে, মাসে আমার মায়ের 3000 টাকার ওষুধ লাগে, আমাকে এখন চাকরি হারা হলে আমাকে কাজ করতে যেতে হবে, আর সরকার ভাবছে আমি পরীক্ষা নেব, তাহলে আমি মরে যাবার পরে আমার বুকের উপরে ফুল দেওয়া হবে। এই রায় অমানবিক এবং এই সরকারের চরম দুর্নীতির কারণে আজকের আমরা পথে বসতে চলেছি। আর সেই দুর্নীতিকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলো চাইছে তারা ক্ষমতা দখল। তারা এই আমরা বইয়ের পাতায় পড়েছি সাম্রাজ্যবাদ কাকে বলে। একটি ছোট দেশকে হত্যা করে গলা টিপে সাম্রাজ্যবাদী শক্তিরা অন্য দেশকে দখল করে। আর আজকের আমরা দেখছি আমাদের মতো নিরীহ যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে 1 টাকা ঘুষ না দিয়ে এই অসহায়ভাবে চাকরি পাওয়া আমাদের প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট শিক্ষক এবং শিক্ষককর্মীদের ওই সাম্রাজ্যবাদী শক্তিদের মতো গ্রাস করে, আর অন্য শক্তিরা চাইছে আমরা ক্ষমতা দখল করব। আসলে আমাদের লাশের উপরে তারা ফুল ছেটাচ্ছে। এখন এই দুর্নীতিকে আমরা মানছি না। এবং আরো একটা কথা বলছি, আমার সঙ্গে শিক্ষা দপ্তরে একজন মন্ত্রীর কথা হয়েছে এবং তারা বলছেন অবশ্যই ভাবা হবে, কিন্তু আমি আবারও বলছি কোন রকম ভাবে ওই অল্প টাকা যাব কিছু ললিপপ দিয়ে যে আমাদের প্রতিশ্রুতি দিতে চাইছেন তা কখনোই আমরা মানতে চাই না। কারণ আমরা এখানে অনেকেই আছি যারা অন্য সরকারি চাকরি ছেড়ে এসেছি, তারা হয়তো আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, তারা সেই চাকরিতে বহাল থাকবেন। কিন্তু আমার মতো ব্যক্তি, আমার অনেক বন্ধুরা আছে যারা চাকরিতে যোগদান করেনি, তাদের অবস্থা কি হবে? আছে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, 2009 এর প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট লেটার সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা অনেকের কাছে আছে। তাদের ব্যবস্থা কি হবে? আর বিচার ব্যবস্থা সম্পর্কে আমি একটা কথা বলছি, আপনারা মিলিয়ে নেবেন, আমাকে জেল হয়ে যাক, তবু বলে যাচ্ছি এই বিচারপতি কোনো না কোনো ভালো অফার পেয়েছেন, যার জন্য এই রায় দিতে বাধ্য হয়েছেন। কারণ ভারতবর্ষের উচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, আমি সিবিআই এর কথা বলতে চাই, যে সিবিআই এর রায়ের ভিত্তিতে, সিবিআই এর তথ্যের ভিত্তিতে, আমি আবারও বলছি, সিবিআই এর তথ্যের ভিত্তিতে কারো ফাঁসি হয়, সিবিআই এর তথ্যের ভিত্তিতে কারো জেল যেতে হয়। সিবিআই কি তথ্য দিয়েছে? আমাদের কি দোষ প্রমাণ করেছে সিবিআই? বলেছে না। যেটা মেহুদা বললো, কলকাতা হাইকোর্টে 3 বার চার্জশিট দিয়েছে, সুপ্রিম কোর্টে 2 বার চার্জশিট জমা পড়েছে, সেখানে বলা হয়েছে এই পার্সেন্টেজ টেন্টেড আর এই পার্সেন্টেজ টেন্টেড নয়। তাহলে সবাইকে কেন ফাঁসি দেওয়া হলো? লাস্ট বিচার, আমি আইন বুঝি না, কিন্তু এটুকু বুঝি যে বিচার ব্যবস্থা পারত কোন বছরে কোন সময় ছিল, কোন জায়গায় মন্দির, কোন মসজিদ, তারা 200, 500, 1000 বছর পরে খুঁজে বের করছে এটা মন্দির না মসজিদ। কথাটা বলতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না। আর 5 বছর আগে পরীক্ষা হয়েছে, তার যোগ্য কারা অযোগ্য এই বিচার ব্যবস্থা করতে পারছে না।
সবাইকে ফাঁসি দিতে হচ্ছে। আমি মানি না এই বিচার ব্যবস্থাকে। শেষ কথা বলি, বিচারপতির হাতের সর্বোচ্চ ক্ষমতা আছে সিএফএসএল রিপোর্ট, সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট। তাহলে সিএফএসএল রিপোর্ট কেন করার পারমিশন দিলেন না বিচারপতি? ক্ষমতাটা ছিল, হায়দ্রাবাদ ডিক্লিন কলকাতায় জমা পড়ে আছে, বিচারপতি কি বলতে পারতেন না যে ঠিক আছে এই যে ওএমআর গুলো পাওয়া গেছে যা সত্য কি অসত্য আমি বুঝে উঠতে পারছি না, তাহলে সিএফএসএল রিপোর্ট আছে আমি প্রমাণ করে দেখি? না, এই বিচার প্রক্রিয়া চাইনি। এই দুর্নীতি আর সেগ্রিগেশন করতে তারা চেয়েছে সবাইকে ফাঁসি দিতে। তাই এই বিচার ব্যবস্থাকে আমি ধিক্কার জানাই এই সরকারের দুর্নীতিকে। আর আমাদের মেরে দিয়ে যারা এখন ফুল ছেড়ে দিয়ে যাচ্ছে তাদের মুখেও আমি লাথি মারি। তাই আমরা চাইছি যোগ্যতা নিরিখে আমরা চাকরি পেয়েছি, এই চাকরিতে যেভাবে হোক এই সরকারকে বহাল রাখতে হবে। নাহলে 47 দিন ওয়াইসেলে পড়েছিলাম, তার মধ্যে 42 দিন ফিজিক্যালি আমি ওখানে রাত কাটিয়েছি। আরো বৃহত্তর আন্দোলন হবে। সবাই একত্রিত থাকুন, শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং এই সমাজের সুশীল সমাজের আপনারা সমস্ত বন্ধু এবং মিডিয়াগণ, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আপ্রাণ চেষ্টা করব এখান থেকে বেরোনোর। আচ্ছা, আমার নাম ধীতিশ মন্ডল। আমাদের মধ্যে একজন আজকের কর্মসূচি কি? আজকে কি আপনারা হ্যাঁ, আমরা এখানে থাকবো। আমাদের সঙ্গে শিক্ষকের পাশাপাশি শিক্ষাকর্মী প্রতিনিধিও আছে, উনিও বলবেন। আচ্ছা, আমি সুজয় সর্দার গ্রুপ সি কর্মী। আমি নন টিচিংদের তরফ থেকে কিছু কথা বলবো। প্রথমে বলি, এই যে জাজমেন্ট দিয়েছে, জাজমেন্ট আপনারা সবাই দেখেছেন, অনেকে অনেক কথা বললো, সবাই বলেছে জাজমেন্টের কপিতে। আর্টিকেল 14 আর 16 নিয়ে যখন কোর্টে যখন লয়াররা বলতে গেছে, উনি বলতে দিয়েছেন। 65B নিয়ে যখন বলতে গেছেন, বলতে দিয়েছে। তখন কি বলেছে না, ক্রিমিনাল কেসের ক্রিমিনাল কোর্টে দেখা হবে। তারপরে কি করে সেই কপিগুলোকে টেনে নিয়ে আমাদের পুরো প্যানেল ক্যান্সেল করে দিল। যখন বিরোধীদের লয়ার বিকাশবাবু বলেছিলেন পরীক্ষা নেব, সেই পরীক্ষার বিষয়ে প্রধান বিচারপতি কি বলেছিলেন যে এত লাখের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। প্রথমে ভাবুন, বিকাশ রঞ্জন বাবু যখন বলেছিলেন তখন বলেছিলেন যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, এত লাখের মধ্যে কি করে পরীক্ষা নেব। টিচিংরা প্রায় 3 লক্ষ আছে, নন টিচিংরা প্রায় 19 লক্ষ আছে। 19 লক্ষের মধ্যে ভ্যাকেন্সি কত ছিল নন টিচিং পোস্টের? 2000 জন ছিল গ্রুপ সির ক্ষেত্রে, 3880টা ছিল গ্রুপ ডির ক্ষেত্রে। তাহলে যদি বলে পরীক্ষা নেবে, সেই 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, সেই 22 লক্ষের মধ্যে যখন বলবে আবার এই যে 2000 আর 3000 মধ্যে আসতে হবে, সেই মেরিট কি তারা 9 বছর ধরে রেখেছে? তারা তো স্কুলে কাজ করেছে। আপনারা কি করেছেন? পোস্টিং দিয়েছেন 140 কিলোমিটার 50 কিলোমিটার দূরে, তারা প্রতিদিন গেছে এসছে। তাহলে সেটা কি করে বলছেন? যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, প্রত্যেকে কি করছে? পরীক্ষা দিয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারকে সঞ্চয় করেছে, অর্জন করেছে। তারা কিন্তু কারোর কাছে ভিক্ষা করতে যায়নি। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি লেখা ছিল? যে যদি কোন ব্যক্তি চাকরি যায় তার নিজের কারণে যাবে, সে নিজের দোষ করতে হবে। কিন্তু আমাদের দোষটা কোথায়? আমাদের দোষটা কোথায় প্রমাণিত হয়েছে? কেউ দোষ প্রমাণ করতে পেরেছে? আজ পর্যন্ত 4 বছর ধরে কেস চলছে। নাকি সিবিআই নাকি সর্বাধিক সংস্থা হচ্ছে বিচার সংস্থা, বা বিচার করে নাকি ওরা ইনভেস্টিগেশন অথরিটি, তারা নাকি বিচার করে। তাদের বিচারে নাকি সবার জেল হয়, ফাঁসি হয়। অনেক মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেক মন্ত্রী আমলা সবাই নাকি জেলে গেছে, বিচার হয়। তারা তো রিপোর্ট জমা দিয়েছিল, সেই রিপোর্টে যখন সবকিছু পরিষ্কার করা আছে, কাদেরকে টাকা ফেরত দিতে হবে, কাদের পরীক্ষায় বসতে পারবে না, কারায় পরীক্ষায় বসবে, তারপরেও কি করে এরকম জাজমেন্ট হয়? তাহলে এই জাজমেন্টকে আমরা কি করে বলবো যে এটা বেস্ট জাজমেন্ট হয়েছে বা এটা ভালো জাজমেন্ট হয়েছে? সেই জাজমেন্টটা তো কোনোদিন আমরা মেনে নেবো না, কোনোদিন আমরা মানিও না। এরপরে আপনারা বলতে পারেন যে আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ডেকেছেন, আমরা যাবেন কি যাবেন না? আমরা বলছি নিশ্চয়ই যাব। উনি আমাদের রাজ্যের সুপ্রিমো, উনি ডেকেছেন, আমরা যাব। কিন্তু আমাদের দাবি কিন্তু একটাই, আমরা যে পদে ছিলাম, যেখানে ছিলাম, যে অবস্থায় ছিলাম, সেই অবস্থাতেই আমাদের ফিরিয়ে দিতে হবে। সেটা কি পদ্ধতিতে ফিরিয়ে দেবেন? ওনাদের কাছে অনেক ল সেল আছে, ওনাদের কাছে অনেক বড় বড় পাওয়ার আছে। সেই পাওয়ার গুলো ইমপ্রেসাইজ করে কিভাবে ল সেলের মাধ্যমে সেই জায়গা ফিরিয়ে আনবেন, ওনারাই নির্ধারণ করতে হবে। সেখানে কিন্তু রিভিউ করবে, কিউরিভ করবে, কিভাবে ট্রায়াল করবে, মিসলেনিয়াস ফাইলিং করবে, সেটার ব্যবস্থা কিন্তু করতে হবে। এবং যতদিন পর্যন্ত সেই ব্যবস্থা করতে পারছেন না, আমাদের কিন্তু স্যালারি চালু রাখতে হবে। আর একটু যদি আপনারা জাজমেন্ট গুলো পড়ে দেখেন, যে সমস্ত সাইটেশন গুলো টানা হয়েছে, সেই সাইটেশন গুলো প্রত্যেকটা সাইটেশনে দেখবেন যে লেখা আছে যে পরীক্ষা যখন প্রসিডিওর চলেছে, সেই পরীক্ষা প্রসিডিওরে কি করেছে না গণটোকাটোকি হয়েছে। সেই পরীক্ষা প্রসিডিওরে কি হয়েছে না কেউ হচ্ছে মোবাইল নিয়ে পরীক্ষা ঢুকেছে। ইলেকট্রনিক্স গেজেট আছে,
তাহলে সেই গেজেটগুলোর জন্য তাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে, কিন্তু আমাদের পরীক্ষা পদ্ধতিতে কোনো ভুল হয়নি। আমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে ভাইবা পর্যন্ত সমস্ত কিন্তু নিরপেক্ষ ছিল, সেটা ওনারাও স্বীকার করেছেন। তারপরে কেন প্যানেল ক্যান্সেল করলো? নিট পরীক্ষা যখন হলো সেখানে কিন্তু টোকাটুকি ধরা পড়লো, সেখানে কিন্তু প্রশ্ন বিক্রি ধরা পড়লো, সেখানে কিন্তু কিছুজন হলে গিয়ে সেই পরীক্ষা দিয়ে তারা কিন্তু পাস করলো। তারপরেও কি হলো? নিটে কিন্তু সকলে কিন্তু পরীক্ষা দিতে হলো না। সকলকে কি করলো না, যে সেন্টারগুলোতে হয়েছে, যে জায়গাগুলোতে হচ্ছে, কিছু সংখ্যক মানুষকে গ্যাপ করে দিয়ে সেই নিট পরীক্ষা হলো। নিট দিয়ে কারা হবে? তারা ডাক্তার হবে, মানুষের চিকিৎসা করবে। তাহলে সেই রকম জায়গাতেও কিন্তু ওনারা কিন্তু পুরো নিট পরীক্ষাটাকে বাতিল করেনি। কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকার পরেও কেন, কোন বলে ওনারা সিএফএসএল থেকে রিপোর্ট না করিয়ে, বা ওনারা সিএফএসএল যদি না করতে পারে তার থেকেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার না করে, বর্তমান সময় সেই প্রযুক্তি ব্যবহার না করে কি করে সকলে চাকরিটা খারিজ করলে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাই দাবি এবং একটাই আবেদন, এছাড়া কিন্তু আমাদের কোনো ভাতা, কোনো শ্রী, কোনো কিছুতেই কিন্তু আমরা কিন্তু কিছু ভুলবো না, আর কোনো কিছুতে আমরা ভুলবো না। কাল আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে ওখানে 1 নম্বর। এবং আপনাদের জানিয়ে রাখি, আজকে আমরা এই মাঠে এসেছি, আমরা রাস্তার যাত্রা আজকে থেকে শুরু করলাম। কখন, কিভাবে, কোন জায়গায় কি বন্ধ হবে, কি আগুন লাগবে, কে সুসাইড করবে, কে মরবে, সবটাই রাস্তায় আপনারা দেখতে পাবেন। আর সঞ্জীব খান্না মহাশয় যদি মনে করেন যে আমি এই রায়টা খুব বাহাদুরির সঙ্গে দিয়েছি, তাহলে এবার সুপ্রিম কোর্টকেও অনেক লাশ দেখতে হবে, এবং তার জন্য দায়ী সুপ্রিম কোর্ট, যে মনে করে যে যাকে এতদিন ধরে ন্যায়ের মূর্তি ভাবা হতো। এইটুকুই বলে দিই। আমার একটা কথা বলি, এখানে অনেকেই অনেক কথা বলেছে। বেসিক্যালি এই যে কথাগুলো বলছি, আমরা কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের হাত থেকে কলমটা কেড়ে নেওয়া হলো। কারণ অজানা। কারণটা সিবিআই তদন্ত করছে, রিপোর্ট দিচ্ছে। সিবিআই ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, আমরা সকলে জানি। তা সত্ত্বেও সেই রিপোর্টটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। পার্সিয়াল কিছু ডেটা নিচ্ছে, যে ডেটাগুলো কিছু টেন্টেড ক্যান্ডিডেট সিলেক্ট করছে, তাদের কিছু পানিশমেন্ট দিচ্ছে, এবং সেই পানিশমেন্টে কিছু কোশ্চেন তাদের থাকছে, এবং সম্পূর্ণ প্যানেলটা ক্যান্সেল করে দিচ্ছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা রাস্তায় নেমে যাচ্ছে। একটা কথা পরিষ্কারভাবে বলে রাখতে হবে, যারা ভাবছে এটা শুধু রাজ্যের সমস্যা, সেটা ভুল ভাবছে। এটা পুরো জাতির সমস্যা, ভারতবর্ষের সমস্যা। শুধুমাত্র বলে রাখি, যদি এই সমস্যা ঠিকঠাক সমাধান না হয়, আমরা জানি এই যে রায় আছে, সেই রায়ে অনেক প্রভিশন আছে, এবং আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে অনেক পাওয়ার আছে। এবং তার পাশাপাশি আমরা বলবো, মাননীয়া উনি সর্বদলীয় বৈঠক ইমিডিয়েটলি রাখুন, দেখে সমস্যা সমাধান সূত্র বার করুন। এবং যদি সমস্যা সমাধান সূত্র না বার হয়, তাহলে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দিল্লি সমস্ত ভারতবর্ষ আমরা কিন্তু স্তব্ধ করে দেব, এবং বৃহত্তর আন্দোলন আমরা কিন্তু সংগঠিত করব। এটা আমাদের জীবন জীবিকার ব্যাপার। আমরা তো অলরেডি আমাদের ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা ভাববেন না যে আমরা পঙ্গু হয়ে গেছি। আমরা কিন্তু আমাদের পাওয়ার দেখাবো। সেই জন্য আবার বলছি, আমাদের যে দাবি, একটাই দাবি, সঠিকভাবে সঠিক আইন মেনে, আমাদের যে কোনো ভাতার বা ভিক্ষার কোনো দরকার নেই। আমরা যে যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষার সময় কিন্তু আমরা কিন্তু কারোর কাছ থেকে কোনো ভিক্ষা নিইনি, আমরা কাউকে ঘুষও দিইনি। আমরা আমাদের যোগ্যতার মাধ্যমে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি, এবং যোগ্যতার সঙ্গে স্কুল চুজ করে আমরা কিন্তু চাকরি করছিলাম। এইভাবে অন্য কারো চুরি এবং তাদের অপরাধের বলিদান আমরা হতে পারি না, আমরা সেটা হব না, এবং আমরা এই রায়টাকে মানছি না। Thank you.